আজ আমরা এমন একটি অসাধারণ মুভি দেখতে চলেছি যে মুভিটিতে আমরা দেখব যে একটি মেয়ে যার ঘরবাড়ি কিছুই নেই, সে একটা স্কুল বাসে তার মা এবং ছোট একটি কুকুরছানা নিয়ে জীবনযাপন করে কিভাবে তার স্বপ্নকে বাঁচানোর জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য হার না মেনে জীবনযুদ্ধে লড়তে থাকে। কিন্তু জীবনযুদ্ধে লড়তে লড়তে সে যখন ক্লান্ত হয়ে পড়ে আর ওই কুকুরছানাটির জন্য যখন তার শেষ স্বপ্নটাও শেষ হয়ে যেতে থাকে, তখন সে কি আবার ঘুরে দাঁড়াতে পারে? সে কি পারে তার স্বপ্ন পূরণ করতে? সেই সব কথাই জানবো আমরা এই মুভিটিতে, যে মুভিটির নাম হচ্ছে অল টুগেদার নাও। প্রথমে আমরা দেখতে পাই একটি মেয়ে যার নাম অ্যাম্বার। সে কিছু সিনিয়র সিটিজেনদের গান শেখাচ্ছে এবং তারাও অ্যাম্বারের সাথে খুব আনন্দ করে গান করছে। আর অ্যাম্বারের পাশে বসে আছে একটি ছোট কুকুরের ছানা যার নাম ববি। এরপর ববিকে নিয়ে সাইকেল চালিয়ে সে একটি রেস্টুরেন্টে আসে এবং সেখানে কিছু থালা বাসন মাজার পর রেস্টুরেন্টের মালিক তাকে কিছু টাকা দেয় পারিশ্রমিক হিসাবে, এবং রেস্টুরেন্টের মালিক তাকে জানায় যে সে একটা বড় কোম্পানিতে গান রেকর্ডিং করার জন্য অডিশনে ডাক পেয়েছে, যেখানে অডিশন দিতে যাওয়ার স্বপ্ন অ্যাম্বারেরও রয়েছে, কারণ অ্যাম্বার খুব ভালো গান করে। আর ওখানে অডিশন দেওয়ার জন্য অ্যাম্বারও চেষ্টা করে চলেছে প্রতিদিন, কারণ সে যদি অডিশনে জিততে পারে তাহলে সে তার মায়ের কষ্ট দূর করতে পারবে, তাদের আর কোনো কষ্ট থাকবে না, সে গানের মাধ্যমে প্রচুর টাকাও ইনকাম করতে পারবে। এবার অ্যাম্বারের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সে রাতে স্কুলের বাস যেখানে রাখা হয় সেই বাস স্ট্যান্ডে আসে এবং ওই বাসগুলোর মধ্যে একটি বাসে সে উঠে একটা সিটে বসে ববিকে আদর করতে করতে সে কিছু খাবার খেতে থাকে। অ্যাম্বার আর তার মায়ের এই বাসটাই হচ্ছে ঘর, এখানেই তারা অনেক দিন ধরে থাকে, কারণ তাদের সব কিছু থাকতেও এখন তাদের কাছে কিছুই নেই। অন্যদিকে অ্যাম্বার একটি ভাঁজ করা কাগজ খুলে সেখানে কিছু গানের নোট ছিল, সেই নোটগুলো মনে মনে গুনগুন করে গাইছিল। এর মধ্যে তার মা তার জন্য হাতে করে তার প্রিয় একটি কেক নিয়ে আসে, আর অ্যাম্বার তখন বুঝতে পারে যে তার মা আবার ড্রিঙ্ক করেছে। তার শারীরিক অসুস্থতার কারণে ডক্টর তাকে ড্রিঙ্ক করতে বারণ করেছে, তবুও সে ড্রিঙ্ক করেছে। এটা দেখে অ্যাম্বার তার মাকে একটু বকাবকি করে, আর সেই কারণে তার মা তার উপরে রাগ করে আর কথা না বলে চুপচাপ বসে থাকে। অ্যাম্বার যখন দেখে যে তার মা খুব রাগ করেছে, তখন তার মায়ের রাগ ভাঙানোর জন্য তার মাকে নানা ধরনের মজার মজার কথা বলতে থাকে। অ্যাম্বার তার মাকে খুব ভালোবাসে আর তার খুব খেয়াল নেয়, আর যখন তার মা তার কথা শোনে না তখন তাকে অ্যাম্বার একটু বকাবকি করে। এরপর রাতে তারা সেই বাসের সিটের উপরেই শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে একটি গল্পের বই পড়তে থাকে। তখন তার মা তাকে বলে যে তাদের জীবনটা এইভাবে যে বাসে কাটবে সেটা সে কখনো বুঝে উঠতে পারেনি। কিন্তু অ্যাম্বার বলে, মা তুমি চিন্তা করো না, হয়তো আমাদের সাথে ভালো কিছু ঘটবে বলেই এই খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তবে সব এক সময় ঠিক হয়ে যাবে। এই রকম কিছু কথাবার্তা বলার পর তার মা ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমিয়ে পড়ে। ভোরবেলা অ্যাম্বার ঘুম থেকে উঠে তার প্রয়োজনীয় জিনিসপত্র তার ব্যাগে গুছিয়ে তার সেই কুকুরছানা অর্থাৎ ববিকে নিয়ে সে তার কাজে বেরিয়ে পড়ে। প্রথমে জুই নামে একজন মহিলার বাড়িতে অ্যাম্বার কাজ করতে যায়, যেখানে সে সেই বাড়ির পরিচারিকা বা কাজের মেয়ে হিসাবে কাজ করে। কিন্তু আজ অ্যাম্বার সেই বাড়িতে কাজ করতে আসতে একটু দেরি করে ফেলে, আর সেই কারণে জুই তাকে ভীষণ বকাবকি করে। এমনিতেই জুই খুব কড়া ধরনের একজন মানুষ, যে কখনো হাসে না, সবার সাথে খুব গম্ভীরভাবে কথা বলে। কিন্তু অ্যাম্বার এমনই একটা মেয়ে যে সবাইকে হাসাতে জানে, তাই জুই যখন রাগ করে তাকে বকাবকি করছিল তখন অ্যাম্বার জুইকে বলে যে আজ আমার অন্য কিছু কাজ ছিল, যার কারণে আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গেছে, তবে এরপরে আর দেরি হবে না। আর আপনি সবসময় এত গম্ভীরভাবে থাকেন কেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাকে আমি একদিন হাসিয়েই ছাড়বো। তখন জুই বলে যে আমাকে হাসাতে গিয়ে তুমি আবার কখনো কেঁদে না ফেলো, তুমি এই কথাটি মাথায় রেখো। অ্যাম্বারের কাজ শেষ হয়ে যাওয়ার পর সে তার বন্ধু রিকির বাড়িতে যায়। রিকি আর অ্যাম্বার একই কলেজে পড়ে। আবার রিকির বাড়িতেই সে একজন কাজের মেয়ে হিসাবে কাজও করে, এবং সেখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর রিকি ও অন্যান্য বন্ধুদের সঙ্গে কলেজে চলে যায়। এরপর তারা তাদের কলেজে পৌঁছে যায় এবং কলেজে এসে অ্যাম্বার কম্পিউটারে দেখতে পায় যে তার নামে একটি মেইল এসেছে, আর সেই মেইলে বলা হয়েছে যে সে বড় কোম্পানিতে অডিশনের জন্য সিলেক্টেড হয়েছে। এবং তার বন্ধুরা তখন তাকে বলে, তুমি খুব লাকি অ্যাম্বার, তাই তুমি সিলেক্টেড হয়েছো,
আর আমি জানি তুমি ওখানে গান করলে তোমার গানে সবাই মুগ্ধ হয়ে উঠবে, তাই আজ থেকেই তুমি তোমার গান প্র্যাকটিস করা শুরু করে দাও। এরপর সারাদিনের জার্নি শেষ হয়ে যাওয়ার পর সে আবার তার সেই রাতের ঠিকানায় ফিরে আসে, কিন্তু সে ওই বাসে তার মাকে কোথাও দেখতে পায় না। আর এদিকে অ্যাম্বারের পোষা কুকুরটি, যার নাম ববি, সে অদ্ভুতভাবে চিৎকার করছিল। কিন্তু কেন ববি চিৎকার করছিল সেটা অ্যাম্বার বুঝতে পারে না, তাই অ্যাম্বার শুয়ে পড়ে। কিন্তু ভোর রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে দেখে যে তার মা ফিরে আসেনি। তাই সে তার মাকে রাস্তায় খুঁজতে বেড়ায়, আর তখন দেখতে পায় যে তার মা একটি গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। অ্যাম্বার যখন তার কাছে যায় তখন তার মা তাকে বলে যে চলো আমরা অলিভের বাড়িতে গিয়ে থাকি, তুমি এত সংগ্রাম করে জীবনযাপন করছো, এটা আমি আর দেখে সহ্য করতে পারছি না, তার থেকে বরং চলো আমি তোমাকে সেখানেই নিয়ে যাই। আসলে অলিভ হচ্ছে অ্যাম্বারের মায়ের বয়ফ্রেন্ড। তার বাবা মারা যাওয়ার পর অ্যাম্বারের মা এই অলিভের সাথে একটি সম্পর্কে জড়িয়েছে, কিন্তু অ্যাম্বার এটি পছন্দ করে না। তাই অ্যাম্বার কোনোভাবেই অলিভের বাড়িতে থাকতে রাজি হয় না। সে তার নিজের সম্মান নিয়ে বাঁচতে চায়, আর তার জন্য তার যত কষ্ট করতে হয় সে করবে, এটা সে তার মাকে জানিয়েও দেয়। এরপর সে তার মাকে জানায় যে সে একটি বড় কোম্পানিতে গানের অডিশন দেওয়ার জন্য সুযোগ পেয়েছে, কিন্তু সেখানে যেতে হলে অনেক টাকার প্রয়োজন। অ্যাম্বার এত টাকা কোথায় পাবে এটা নিয়ে তার মা চিন্তা করতে শুরু করে এবং অ্যাম্বারকে বলে যে তুমি এত টাকা কোথায় পাবে, তার থেকে বরং আমি অলিভের কাছ থেকে তোমার জন্য কিছু টাকা নিয়ে আসি। অ্যাম্বার তখন বলে যে তার প্রয়োজন হবে না, আমি এতদিন যে কাজ করেছি সেখান থেকে কিছু টাকা নিজের একটি ঘর তৈরি করার জন্য জমিয়েছি, সেখান থেকে আমি টাকা নিয়ে অডিশনে যাব, কারণ আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে, তবে সেটা কোনো দানের টাকায় নয়, নিজের কষ্টের টাকায়। এবার সে প্রতিদিনের মতো জুয়ের বাড়িতে আজকেও কাজ করতে যায় এবং সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সে জুয়ের সঙ্গে বসে বসে একটু দাবা খেলে। তখন জুই তাকে বলে, আচ্ছা আম্বার, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তখন অ্যাম্বার বলে যে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে চ্যান নামে আমার একজন ভালো বন্ধু আছে যে আমার বেস্ট ফ্রেন্ড। তখন জুই বলে, তোমার এখন অল্প বয়স, এখন যত পারবে ফিজিক্যাল রিলেশন করে নাও, কারণ পরে আর ভালো লাগবে না, জীবন একটাই, তাই যত এনজয় সব এখানেই করে নাও। কিন্তু অ্যাম্বার বলে আমার ওসবের কোনো প্রয়োজন নেই। তাই বলে সে সেখান থেকে আজকেও প্রতিদিনের মতো রিক্তের বাড়ি চলে আসে এবং রিককে ব্রেকফাস্ট রেডি করে দেয়। আর তখন তার মা ডোনা অ্যাম্বারকে বলে, অ্যাম্বার, আমি লক্ষ্য করেছি যে তুমি আমার বাড়িতে আসার পর আমার মেকআপ বক্স থেকে মেকআপ নিয়ে ব্যবহার করো। এই কথা শুনে অ্যাম্বার বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আমার শখের বশে একদিন একটু মুখে লাগিয়েছিলাম, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আমি আপনার মেকআপ ব্যবহার করব না। ডোনা তখন অ্যাম্বারকে বলে, এখানে সরি বলার কি আছে, আমিও আমার বোনের মেকআপ ব্যবহার করতাম একসময়, এই নাও, আমি তোমার জন্য সম্পূর্ণ নতুন একটি মেকআপ বক্স কিনে এনেছি যেখানে অনেক শেডের মেকআপ আছে। কিন্তু অ্যাম্বার মেকআপটি নিতে রাজি হয় না। সে বলে যে আমি এই মেকআপটা নিতে পারবো না, কারণ এটা মুখে মাখার আমার কোনো অভ্যাস নেই, আমি জাস্ট একদিন শখের বশে একটু মুখে লাগিয়েছিলাম, প্লিজ আপনি আপনার মেকআপটা আপনার কাছেই রেখে দিন। অন্যদিকে আজ অ্যাম্বার কলেজে যাওয়ার পর সেখানে তাদের বন্ধু এবং বান্ধবীরা কলেজের বার্ষিক স্টেজ ফাংশনের অনুষ্ঠানে কে কি রোল করবে সেই বিষয়ে কথা বলছিল। সবাই সেখানে কে কি পারফর্ম করবে সেটা নিয়ে কথা বলছিল, অর্থাৎ কে গান করবে, কে নাচ করবে, কে নাটক করবে আর কে কমেডি করবে, এইসব বিষয়গুলি তারা ঠিকঠাক করছিল। আর এদিকে অ্যাম্বার তার অডিশনে যাওয়ার জন্য টিকিট বুক করে নেয় এবং কলেজ ছুটি হয়ে যাওয়ার পর রাতে সে আবার ওই বাসে ফিরে আসে। তখন সে ওই বাসে একটি কাগজ লাগানো দেখতে পায় যেখানে লেখা ছিল যে এই বাসটা সেভ নয়, তুমি আমার সাথে আমার অফিসে দেখা করো। এরপর অ্যাম্বার তার মায়ের সাথে দেখা করতে আসে এবং তখন অ্যাম্বার লক্ষ্য করে যে তার মা মন খারাপ করে বসে আছে। এটা দেখে অ্যাম্বার জিজ্ঞাসা করে যে মা, তোমার কি হয়েছে? তখন তার মা বলে যে অলিভ এতদিন জানতো না যে আমি কোনো জব করি আর আমরা একটি বাসে রাত কাটাই, ও খুব বড় লোক আর সেই কারণে ও আমাকে আর কাজ করতে দিতে চায় না, আর আমাকে ও একটু পরেই এখান থেকে নিয়ে যাবে, তুমিও আমার সঙ্গে চলো। কিন্তু অ্যাম্বার তার মায়ের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে ফুটপাতের একটি জায়গায় রাত কাটায়। আর সকালে উঠে দেখে যে তার কাছে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি চুরি হয়ে গেছে। তখন অ্যাম্বার সেই ব্যাগটিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে সেই ব্যাগ আর খুঁজে পায় না। তাই সে হতাশ হয়ে চুপচাপ ববিকে কোলে নিয়ে বসে থাকে। এরপর সে তার বন্ধু চ্যানের কাছে যায়
এবং তাকে গিয়ে বলে যে গতকাল রাতে তার ব্যাগটি চুরি হয়ে গেছে, যে ব্যাগে তার কিছু টাকা ছিল, তার কলেজের সমস্ত বইপত্র ছিল এবং তার বাবা মায়ের ছবি ছিল। তার সঙ্গে কেন এরকম খারাপ সবসময় ঘটতে থাকে? চ্যান তখন আম্বারকে বলে, আম্বার তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অ্যাম্বার তখন বলে, কিভাবে সব ঠিক হয়ে যাবে? আমি এখন কি করব? আমার কিছু মাথায় ঢুকছে না। আর এতক্ষণে হয়তো মাও আমাকে খুঁজছে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি পালিয়ে তোমার এখানে চলে এসেছি। তবে চ্যান বলে, ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি তো আছি। আর তোমার মা তোমাকে যতই খুঁজুক তোমাকে এখন আর পাবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আজ শনিবার, কাল রবিবার, আমাদের কলেজ এখন ছুটি, তাই চলো আমরা একটা জায়গায় যাই। এরপর চ্যান অ্যাম্বারকে নিয়ে তাদের গেস্ট হাউসে চলে যায় এবং তারা গেস্ট হাউসে যাওয়ার পর অ্যাম্বার সেই গেস্ট হাউসটি খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখে। আর তখন সে দেখতে পায় যে চ্যানের বাড়িতে খুব সুন্দর একটা পিয়ানো রাখা রয়েছে। তবে ববিকে সে কখনো হাতছাড়া করে না। ববি সবসময় তার সঙ্গেই থাকে, কারণ ববি হচ্ছে তার প্রিয় এক বন্ধু। এরপর অ্যাম্বার ফ্রেশ হয়ে চ্যানকে নিয়ে সেই পিয়ানোর সামনে আসে এবং চ্যান সেই পিয়ানোটি বাজানো শুরু করে। আর অ্যাম্বার তার কাছে থাকা সেই কাগজটি বার করে, যে কাগজে তার গানের নোট লেখা রয়েছে, এবং সেই গানটি সে গাইতে থাকে। গান শেষ হয়ে যাওয়ার পরে অ্যাম্বার আর চ্যান বসে বসে গল্প করছিল। আর তখন অ্যাম্বার চ্যানকে বলে যে আমি যে গানটি এইমাত্র গাইলাম সেই গানটির নোট আমার বাবা লিখেছে। আর এই গানটি বাবার খুব প্রিয়, কিন্তু যখন আমার 12 বছর বয়স তখন আমার বাবার হার্টের সমস্যা ধরা পড়ে, আর তারপরেই আমার বাবা মারা যায়। আর তখন থেকেই আমরা এই বাসে থাকি। এসব কথা বলার পর তারা ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর অ্যাম্বার তার কুকুরছানা ববিকে নিয়ে খেলতে থাকে। তারপর অ্যাম্বার, চ্যান আর ববি এরা তিনজনে মিলে সেই গেস্ট হাউসের পাশে থাকা একটি জায়গায় ঘুরতে যায় এবং সেখানে তারা খুব আনন্দে সময় কাটাতে থাকে। আর তাই অ্যাম্বার চ্যানকে বলে যে চ্যান, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এরকম আনন্দ কখনো পাইনি। আর এই কথা বলার পর অ্যাম্বার চ্যানের হাত শক্ত করে ধরে। আর দেখতে দেখতে তাদের এই দুটো দিন কেটে যায়। তারা আবার তাদের পুরনো গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে অ্যাম্বার রিকদের বাড়ি রিকের মায়ের মাধ্যমে তার মাকে ডেকেছে এবং রিকের মা অ্যাম্বারের মাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু অ্যাম্বারের মা কিছুই শুনবে না। সে বলছে যে শনিবার আর রবিবার এই উইকেন্ডের এই দুটো দিন আমার মেয়ে নিখোঁজ ছিল, কোথায় ছিল আমি কিছু জানি না, তাই আমি এখন ওকে নিতে এসেছি। আমি ওকে নিয়েই এখন চলে যাব, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তখন রিকের মা ডোনা অ্যাম্বারের মাকে বলে যে তুমি যদি অলিভার সাথে থাকো তাহলে অ্যাম্বার তোমার সাথে থাকতে পারবে না। আর তখন অ্যাম্বারের মা বলে আমি আজকে অ্যাম্বারকে নিয়েই যাব। অ্যাম্বার বলে ওঠে যে তুমি অলিভের সাথে থাকলে আমি তোমার সাথে থাকবো না, আমি হয় সেই পুরনো বাসে থাকবো আর না হলে আমি এখন থেকে ডোনা আন্টিদের বাড়িতে কিছুদিনের জন্য থাকবো। এরপর তার মা মনে মনে খুব কষ্ট পায় এবং সে রেগে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে অ্যাম্বারকে বলে যে তুমি এখানে সারা জীবন থাকো, আমি তোমাকে কখনো নিতে আসবো না। অ্যাম্বারের মা এই কথা বলে সেখান থেকে চলে যাওয়ার পর সেই রাতে ডোনা অ্যাম্বারকে জিজ্ঞাসা করে যে তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন অ্যাম্বার বলে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর হ্যাঁ, আই অ্যাম সরি, আপনাকে আমার জন্য আমার মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছে। তখন ডোনা বলে তাতে আমি কিছু মনে করিনি, এরকম হতেই পারে, তুমি এখন রেস্ট নাও, আমি এখন আসছি, ঠিক আছে? তারপরে অ্যাম্বার সেই কুকুরটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে এসে অ্যাম্বার চুপচাপ বসেছিল, কারণ তার মায়ের কথা তার খুব মনে পড়ছিল। আর তখনই একজন স্যার অ্যাম্বারকে তার ক্লাস থেকে বাইরে ডাকে, বলে যে তোমার জন্য দুজন পুলিশ অপেক্ষা করছে। অ্যাম্বার সেই পুলিশদের কাছে যায় এবং বলে যে আপনারা আমাকে আমার মায়ের কাছে জোর করে নিয়ে যেতে চাইছেন, তাই তো? আমার মা যদি ভাবে এভাবে জোর করে আমাকে তুলে নিয়ে যাবে তাহলে সেটা ভুল ভাবছে। এর মধ্যেই ওই দুজন পুলিশের মধ্যে থেকে একজন মহিলা পুলিশ অ্যাম্বারকে জানায় যে তার মা আজকে সকালে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাম্বার এই কথা শুনে ভীষণ শক পায় আর পুলিশের কাছে জানতে চায় যে তার মা কি গাড়ি ড্রাইভ করছিল। পুলিশ অফিসাররা জানায় যে না, সে গাড়ি চালাচ্ছিল না, সে প্যাসেঞ্জার সিটে বসেছিল আর তার সঙ্গে আরও একজন পুরুষ ছিল যে গাড়ি ড্রাইভ করছিল, যার নাম অলিভা। তারা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল তখন একটা বড় লরি এসে তাদের পিষে দিয়ে যায়। এই কথা শুনে অ্যাম্বার আর তার কান্না থামিয়ে রাখতে পারে না, তাই সে পুলিশ অফিসারকে বলে যে আমি একটু টয়লেট থেকে আসছি,
এবং টয়লেটে গিয়ে সে নিজের মন খুলে কাঁদতে থাকে। এরপর কেটে যায় আরও কিছুদিন। সে এখন নিজেকে অল্প হলেও কিছুটা সামলে নিয়েছে। কিছুদিন পর কলেজে সে তার বন্ধুদের সাথে বসেছিল। তার বন্ধুরা অনেক হাসি মজা করছিল, কিন্তু সে চুপচাপই বসেছিল। এরপর অ্যাম্বার যে বাড়িতে কাজ করে সেই সব কাজ শেষ করে সে সেই জায়গায় চলে যায় যেখানে সে সেই সব সিনিয়র সিটিজেনদের খেয়াল রাখে, যারা একাকিত্বে ভোগে, যাদের মন ভালো করা তার অন্য একটি কাজ। কিন্তু যখন নিজের মন ভালো থাকে না, তখন সে অন্য কারো মন কি করে ভালো রাখবে? তাই আজ যখন সেই সব বয়স্ক লোকেরা তাকে একটা সুন্দর গান করার অনুরোধ করে, তখন অ্যাম্বার বলে যে আজ সে গান গাইতে পারবে না, কারণ তার মুড ভালো নেই। এরপর সে ওখান থেকে চ্যানের কাছে চলে যায়। চ্যানের কাছে গিয়ে অ্যাম্বার বলে যে আমার মা হয়তো আমার জন্যই মারা গেছে। আমি সেদিন তোমার সাথে চলে গিয়েছিলাম, সেই কারণে আমার মা অনেক কষ্ট পেয়েছে। তারপর আবার আমি ফিরে এসেও মায়ের কাছে আর যাইনি। আমি রিকদের বাড়িতে ছিলাম। সেখানে গিয়ে আমি আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তাই আমার মা সেদিন খুব আপসেট ছিল। তাই হয়তো সে ড্রিঙ্ক করেছে, আর ড্রিঙ্ক করে যখন গাড়িতে যাচ্ছিল তখনই তার মৃত্যু হয়েছে। কিন্তু চ্যান বলে এসব তোমার ভুল ধারণা। যার যখন মৃত্যু হওয়ার তখন তার মৃত্যু হবেই। তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ কেন করছো? পরের দিন সকালে প্রতিদিনের মতো অ্যাম্বার তার বন্ধুদের সাথে কলেজে গিয়ে সেই আড্ডা মারার জায়গায় বসে এবং সেখানে তাদের স্যার আম্বারকে বলে যে কালকে তোমার অডিশনে যাওয়ার তারিখ, তোমার মনে আছে তো? তুমি কি তোমার অডিশনে যাওয়ার জন্য রেডি আছো? তখন অ্যাম্বার বলে হ্যাঁ, আমি রেডি আছি স্যার। তখন তার স্যার অ্যাম্বারকে বলে দেখো, তোমার উপর থেকে কি গেছে আমি জানি, কিন্তু তুমি খুব ট্যালেন্টেড, তাই এই সুযোগ তুমি হাতছাড়া করো না। আমি জানি যে তোমার ভেতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা রয়েছে যা তুমি এখন সহ্য করছো। আমি তোমাকে বলবো যে কাল অডিশনের গানের মাধ্যমে তুমি তোমার ভেতরের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ বাইরে প্রকাশ করে দিও। দেখবে তুমি জয়ী হবেই। এবার রাতে অ্যাম্বার ডোনাদের বাড়ি চলে আসে এবং সেখানে সে ডিনার করে। আর তখন ডোনা তাকে বলে কালকে তো তোমাকে অডিশনের জন্য বেরাতে হবে, তোমার কাছে যাওয়ার জন্য টাকা আছে তো? অ্যাম্বার তখন জানায় যে হ্যাঁ, আমার কাছে টাকা আছে। এই বলে সে রাতে ঘুমানোর জন্য তার বিছানায় চলে যায়। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় আর সে তার বিছানায় ববিকে দেখতে পায় না। এরপর সে ববিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে দরজার সামনে এসে দেখে যে ববি সেখানে চুপচাপ শুয়ে রয়েছে। তখন অ্যাম্বার বুঝতে পারে যে ববির নিশ্চয়ই কোনো শরীর খারাপ করেছে। তাই পরের দিন সকালে ডাক্তারের কাছে ববিকে নিয়ে যায়। ডাক্তার তখন অ্যাম্বারকে জানায় যে ববির শরীরের ভিতরে একটা টিউমার হয়েছে, তাই ববির খুব তাড়াতাড়ি একটি অপারেশনের প্রয়োজন, কারণ তাকে সার্জারি করাতে হবে। আর এই সার্জারিতে যদি ডাক্তার সফল হয় তাহলে ববি বেঁচে উঠবে, আর না হলে ববিকে আর বাঁচানো সম্ভব নয়। অ্যাম্বার ববিকে ডাক্তার দেখিয়ে রিকদের বাড়িতে ফিরে আসে। আর তখন রিকের মা অর্থাৎ ডোনা অ্যাম্বারকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে? তোমার অডিশনে যাওয়ার ফ্লাইট তো মিস হয়ে গেল। তখন অ্যাম্বার ডোনাকে ববির কথা জানায়। এরপর সেই রাতে অ্যাম্বার যখন ডক্টরকে ফোন করে ববির কোন ওষুধটি কখন খেতে হবে এইসব কথা জানছিল, তখন ডোনা সেখানে যায় এবং অ্যাম্বারকে বলে যে আমি যেখানে তোমার অডিশন নেওয়া হবে সেই কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। তারা বলেছে তোমাকে আরেকটি সুযোগ তারা দেবে। এইসব কথা শুনে অ্যাম্বার বলে যে আমি এখন অডিশনে যেতে পারবো না যতদিন না ববির শরীর ঠিক হচ্ছে। আর আমি এখন কদিন প্রচুর কাজ করব, কারণ ববিকে বাঁচাতে হলে আমার প্রায় $8,000 প্রয়োজন। ডোনা তখন অ্যাম্বারকে বলে তাহলে তোমার কলেজের কি হবে? অ্যাম্বার জানায় যে সে কলেজ ছেড়ে দিচ্ছে, আর সঙ্গে সে এটাও বলে যে সে ববির জন্য যা ছাড়তে হয় ছাড়বে, কিন্তু সে ববিকে কখনো ছাড়তে পারবে না। এরপর চ্যান অ্যাম্বারের সাথে দেখা করে এবং অ্যাম্বারকে বলে যে তুমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছো কেন? তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বন্ধু হিসেবে বলতে পারো। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে তোমাকে টাকার ব্যবস্থা করে দেবো। প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে টাকাটি ধার নাও, পরে তুমি আমাকে শোধ করে দেবে, কিন্তু প্লিজ তুমি কলেজ ছেড়ে দিও না। আর সামান্য একটা কুকুরের জন্য তুমি কলেজ ছেড়ে দেবে? তোমার সব স্বপ্ন শেষ করে দেবে? তখন অ্যাম্বার ভীষণ রেগে যায় এবং সে চ্যানকে বলে যে তুমি যদি ববিকে আবার কুকুর বলেছো তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। ও কুকুর না, ও আমার পরিবার, ও আমার পরিবারের একজন সদস্য। চ্যান তখন বলে আচ্ছা বাবা, সরি, বাট আমি তোমাকে হেল্প করতে চাইলে তুমি কেন হেল্প নেবে না? তুমি সবাইকে হেল্প করতে পারো, আর কেউ যদি তোমাকে হেল্প করতে চায় তাহলে তুমি সেই হেল্প নেবে না? এত অহংকার কেন তোমার? তুমি ধীরে ধীরে এভাবে তোমার জীবনের সবকিছু কেন শেষ করে দিচ্ছ? এটা আমি বা আমাদের বন্ধুদের কেউই সহ্য করতে পারছি না। তুমি তোমার অডিশন বন্ধ করে দিলে, তুমি তোমার কলেজ বন্ধ করে দিচ্ছ,
এভাবে তুমি তোমার ট্যালেন্ট কেন নষ্ট করছো? এইসব কথা শোনার পর অ্যাম্বার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর সে আরেকটি নতুন রেস্টুরেন্টে যোগ দেয় এবং তার মাথায় সবসময় এটাই ঘুরতে থাকে যে যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করে ববির চিকিৎসা করাতেই হবে, ববির সার্জারি করে ববিকে ভালো করতে হবে। তাই সে রাতের ঘুম, দিনের খাওয়া দাওয়া সব বন্ধ করে পাগলের মতো খাটতে থাকে আর ববির যত্ন নিতে থাকে, ববিকে সময় মতো ওষুধ খাওয়াতে থাকে আর কেয়ার নিতে থাকে। আর প্রতিদিন সে যে টাকাটা জোগাড় করে সেই টাকার হিসাবটি ডায়েরিতে লিখে রাখে, আর ববির চিকিৎসার জন্য কত টাকা জোগাড় করতে হবে সেটাও সে লিখে রাখে। এর পরের দিন সকালে অ্যাম্বার যখন জুইয়ের বাড়িতে কাজ করতে যায় তখন জুই তাকে বলে যে আমি সেই পুরনো অ্যাম্বারকে এখন আর খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারবে যে আমার সেই অ্যাম্বার কোথায়, যে প্রতিদিন আমি যতই রেগে যাই না কেন সে আমাকে হাসানোর চেষ্টা করত আর সে নিজেও খুব হাসি খুশি থাকতো। তাকে দেখে আমার সকালটা খুব ভালো কাটতো, কিন্তু এখন আমার সকাল আর ভালো কাটে না। তুমি কি জানো আমার সেই হাসি খুশি অ্যাম্বার কোথায়? কিন্তু অ্যাম্বার কোনো উত্তর দেয় না। পরের দিন অ্যাম্বার যখন সেই নতুন রেস্টুরেন্টে কাজ করছিল তখন সেখানে চ্যান আসে এবং অ্যাম্বারকে বলে যে চলো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। কিন্তু অ্যাম্বার বলে যে না, এখনো আমার অনেক কাজ আছে, আমি আজ কোথাও যেতে পারবো না। রেস্টুরেন্টের মালিক এই কথা শুনে বলে আজ আমি দোকান খুব তাড়াতাড়ি বন্ধ করে দেব, তুমি যদি চাও তাহলে তুমি তোমার বন্ধুর সাথে ঘুরতে যেতে পারো। আর এদিকে চ্যান অ্যাম্বারকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিল, তাই অ্যাম্বার চ্যানের সাথে ঘুরতে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা একটি গাড়িতে করে বেরিয়ে পড়ে আর চ্যান সেই গাড়িটি তাদের কলেজের অডিটোরিয়ামের সামনে দাঁড় করায়। সেখানে অনেক লোকের ভিড় ছিল, তাই অ্যাম্বার চ্যানকে জিজ্ঞাসা করে যে এখানে এত ভিড় কিসের। তখন চ্যান অ্যাম্বারকে বলে যে আজ অডিটোরিয়ামে আমরা একটি স্টেজ ফাংশনের ব্যবস্থা করেছি। এই ফাংশন থেকে আমরা যে টাকা উপার্জন করব সেই টাকা ববির চিকিৎসার কাজে ব্যবহার করা হবে। তুমি প্লিজ এই টাকা নিতে অস্বীকার করো না, আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও প্লিজ। এরপরে অ্যাম্বার আর আপত্তি করে না, তাই চ্যানের সঙ্গে সে অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করে এবং সেখানে সে ডোনাকে দেখতে পায়। ডোনা ববিকে কোলে নিয়ে অ্যাম্বারের সামনে এসে দাঁড়ায় আর অ্যাম্বার ববিকে দেখে ডোনাকে আর ববিকে জড়িয়ে ধরে। তারপর চ্যান স্টেজে উঠে বলে আপনাদের সবাইকে এই ববিকে বাঁচানোর জন্য যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের স্বাগত জানাই। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠান করে যে টাকা আমরা উপার্জন করি তা থেকে অ্যাম্বার এই স্কুলের কোনো না কোনো প্রবলেম সলভ করে। কখনো স্কুলের টেবিল চেয়ার কিনে দেয়, আবার কখনো স্কুলের প্রয়োজনীয় হুইল চেয়ার কিনে দেয়। কিন্তু এবছর আমরা ঠিক করেছি যে এই স্টেজ ফাংশন দিয়ে আমরা যা টাকা উপার্জন করব সেই টাকা আমরা ববির চিকিৎসার কাজে লাগাবো। ববির একটি টিউমার হয়েছে এবং সেই টিউমারের সার্জারি করে ওকে বাঁচানোর জন্য আমাদের $8,000 প্রয়োজন, আর এখনো পর্যন্ত আমরা $2,000 টিকিট বিক্রি করতে পেরেছি। তাই সবার কাছে অনুরোধ করব যে আপনারা এই স্টেজ প্রোগ্রামটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে আমাদের যে টাকাটি এখনো বাকি আছে সেটি উপার্জন করার জন্য সাহায্য করুন। এবং তারপর তারা স্টেজ ফাংশন শুরু করে, যেখানে অ্যাম্বারের সমস্ত বন্ধু অংশগ্রহণ করেছিল, রিক, চ্যান, এছাড়াও তাদের সমস্ত বন্ধুরা, যারা একে একে বিভিন্ন রকম ক্যারেক্টার শো করছিল। এবং সবথেকে অবাক করার বিষয় হলো যেসব সিনিয়র সিটিজেনদের অ্যাম্বার বিভিন্ন রকম গান শোনাতো এবং বিভিন্ন রকম মজার খেলা করে তাদের মন ভালো করে রাখতো, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, কারণ সবাই চায় যেন ববি সুস্থ হয়ে যায়। আর এরই মধ্যে তারা প্রায় $6,000 কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর প্রয়োজন ছিল মাত্র $2,000। আর এরই মধ্যে চ্যান অ্যাম্বারকে স্টেজে এসে কিছু বলার জন্য অনুরোধ করে। অ্যাম্বার তখন স্টেজে উঠে বলে আমাকে স্টেজে ডাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু একটা কথাই বলতে চাই যে কখনো আশা ছাড়তে নেই। আমার মা সবসময় বলতো যতই খারাপ সময় আসুক না কেন আশা কখনো ছাড়তে নেই, আর আমার মা কখনো আশা ছাড়েও নি। জীবনে যতই খারাপ সময় আসুক ইচ্ছেকে হাতছাড়া করতে নেই। কিন্তু এক সময়ে আমার মা থেমে যায়, তার অনেক আশাই পূর্ণ হয়নি। তবে আপনারা আমার আজকে যে এত বড় সাহায্য করলেন তা আমি কোনো দিনও ভুলতে পারবো না। সব থেকে বড় কথা এটাই যে আপনারা টাকাটা আমাকে এমনভাবে জোগাড় করে দিচ্ছেন যে টাকাটা আমার কখনো ফেরত দিতে হবে না, কারণ এটা আমার জন্য একটা গিফট। আমি খুব লাকি যে আমি রিক, চ্যান এদের মতো বন্ধু পেয়েছি, আপনাদের পেয়েছি। আর এসব কথা বলার পর যখন তারা আবার টাকার পরিমাণটি চেক করতে কম্পিউটার স্ক্রিনে চোখ রাখে তখন তারা দেখে যে তারা $2,06,800 পৌঁছে গেছে,
যে টাকাটা তাদের চাওয়ার থেকেও অনেক বেশি। এরপর সবাইকে ধন্যবাদ দিয়ে সেদিনের মতো স্টেজ ফাংশন শেষ হয়, আর অ্যাম্বারও ববিকে ভালোভাবে চিকিৎসা করিয়ে আবার বাঁচিয়ে তোলে। এর কিছুদিন পরে সে আবার জুইয়ের বাড়িতে কাজ করার জন্য যায়, আর জুই তখন তাকে একটা ছবি দেখিয়ে বলে যে ছবিটি চিনতে পারছো অ্যাম্বার? অ্যাম্বার বলে যে হ্যাঁ, এটা তো সেদিনকারের সেই স্টেজ ফাংশনের ছবি। জুই তখন বলে হ্যাঁ, ওই স্টেজ ফাংশনে আমিও গিয়েছিলাম, আর আমি এত টাকা দিয়ে কি করব? আমার তো পরিবারে কেউ নেই, তুমি এখন আমার পরিবার, তাই সেদিন ওই $2 লাখ আমি তোমাকে দিয়েছি। এই কথা শুনে অ্যাম্বার কাঁদতে শুরু করে, আর তখন জুই বলে দেখেছো, আজ আমি তোমাকে কাঁদাতে পেরেছি, কিন্তু প্লিজ তুমি বেশি কেঁদো না, অল্প একটু কেঁদো, কারণ তোমার কান্নার থেকে হাসি মুখটাই আমি দেখতে বেশি পছন্দ করি। আর অন্যদিকে অ্যাম্বারের আজ অডিশন দেওয়ার জন্য ডাক আসে, এবং সে সবাইকে বিদায় জানিয়ে অডিশন দেওয়ার জন্য প্লেনে উঠে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।